চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি হলো সাধারণ ভগ্নাংশ। ইতিপূর্বে তোমরা লসাগু এবং গসাগু এর যে অধ্যায়টি ছিল সেই অধ্যায়টি শেষ করে ফেলেছো এবং সেই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজ একটি অধ্যায় ছিল। আর সেই অধ্যায়টি শেষ হওয়ার পর আমরা অষ্টম অধ্যায়, তোমাদের বইয়ের অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সাধারণ ভগ্নাংশটা কি এ সম্পর্কে তোমরা ক্লাস 3তেও মোটামুটি বেশ ভালোই আলোচনা করেছো। সেগুলি খুব সহজ একটি অধ্যায়। একটু মনোযোগী হলে তোমরা দেখবে এই অধ্যায়টা অল্প সময়ের মধ্যে, অল্প কয়েকটি লেকচারেই আমরা এই অধ্যায়টিকে শেষ করে ফেলতে পারবো। খুব সহজ একটি অধ্যায় এবং আমি একদম খুব দ্রুততার সাথেই এই অধ্যায়টিকে আমি সমাধা করে দেওয়ার চেষ্টা করব। আমরা মনোযোগ দিয়ে একটু দেখো। তাহলে এখন আমাদের সাধারণ ভগ্নাংশের আগে আমাদের বুঝতে হবে ভগ্নাংশ কী। ভগ্নাংশ কী সেটি আমরা যদি না জানি তাহলে আমরা সাধারণ ভগ্নাংশটা বলতে পারবো না। কারণ ভগ্নাংশ কত প্রকার, কী কী, এগুলো আমরা পরে জানবো। ভগ্নাংশ সংজ্ঞাটা জানি। ভগ্ন যে অংশ, অর্থাৎ ভগ্ন মানে কি ভাঙ্গা, আর ভাঙ্গা যে অংশ, কোন একটি পূর্ণ সংখ্যার ভাঙ্গা অংশটাকে বলা হয় ভগ্নাংশ। আর এটাকে আমি সংজ্ঞা আকারে লিখে দিতে পারি, তোমাদেরকে একটু সংজ্ঞায়িত করেই দিই, যদিও পারবে আমি মুখে বলে দিলেই হয়। তারপর আমি একটু সংজ্ঞাটাকে লিখে দিই, তোমরা এটাকে নোট করে রাখবে একবারে। আমি সংজ্ঞাটাকে লিখি, যেমন ভগ্নাংশ একটি বস্তুকে কয়েকটি সমান অংশে কয়েকটি সমান অংশে ভাগ করে তার কতগুলো অংশ, নেওয়া হলো তা প্রকাশ করার মাধ্যমকেই ভগ্নাংশ বলা হয়। এখন এই জিনিসটাকে আমরা কীভাবে প্রকাশ করব সেই জিনিসটি তোমাদেরকে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিই, তাহলে তোমাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে। মনে করি একটি বস্তু, এরকম একটি স্কেল অথবা একটি দণ্ড বলতে পারি, স্কেল বলতে পারি, যে কোনো, সেটিকে আমরা কয়টি ভাগে ভাগ করি? 3টি ভাগে ভাগ করি। মনে করি একটি ভাগ 3টি ভাগে বিভক্ত করে ফেললাম, ঠিক আছে? তাহলে এটা স্কেলটির কয়টি অংশ? 1টি, 2টি, 3টি অংশ, সমান 3টি অংশে আমরা বিভক্ত করলাম। সমান হয় নাই, হয়তো বা একটু কম বেশি হতে পারে, আমি তো আর স্কেল দিয়ে মাপিনি, মোটামুটি চোখের আনুপাতিক হারে একটা মাপ দিয়েছি। এবং সেখানে দেখো, এই প্রথম অংশটাকে আমরা মনে করো এই একটি অংশ, এই আর একটি অংশ, দুটি অংশ গেল, আরেকটি অংশ আমরা মাঝখানে রয়ে গেছে, সেটা সাদাই রইল অথবা অন্য আরেকটি কালারও দিয়ে দিতে পারি। তাহলে এরকম আমাদের 3টি অংশ এখানে আছে, ঠিক আছে? তাহলে এই হলো স্কেলটা। সেই স্কেলের যে 3 ভাগের 1 ভাগ, 3টি অংশ, সেই 3 অংশের আমরা এখানে কয়টি ভাগ করছি? 3টি ভাগ। সেই 3 ভাগের 1 ভাগ যদি আমি নেই তাহলে হবে কি? 1 ভাগ। কত ভাগের? 3 ভাগের। তার মানে এই অংশটুকু হলো 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে?
আর এখান থেকে এই পর্যন্ত এই পূর্ণ অংশটা, এখান থেকে এই পর্যন্ত এইটুকু কত অংশ? এখানে 3 ভাগের মধ্যে মোট আছে 3টি, তাই না? সেই 3 ভাগের এখানে হলো 3 ভাগের 2 ভাগ। মোট ভাগ হলো 3টি, তার মধ্যে আমি নিলাম 2 ভাগ। আবার সম্পূর্ণটাকে যদি আমি বিবেচনা করি, দেখো এখান থেকেই একদম এই পর্যন্ত, এই সম্পূর্ণটা মানে এখান থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণটাকে যদি আমি বিবেচনা করি, তাহলে এখানে 3 ভাগের আমি নিলাম কয়টা? মোট আছে 3 ভাগ, সেই 3 ভাগের মধ্যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগে আমি নিলাম। তাহলে এটা 3 ভাগের 3 ভাগ। আর 3 ভাগের 3 ভাগ মানে কি? 3কে 3 দ্বারা ভাগ করলে তার মান হয় কত আমরা যেন জানি? 1, তাই না? তাহলে এটা কিন্তু সম্পূর্ণ অংশ, আর সেই সম্পূর্ণ অংশকে 1 মানে একটি পূর্ণ সংখ্যায় লেখা হলো। তাহলে এই 3 ভাগের 3 ভাগ মানেই সম্পূর্ণ অংশ, আর 3 ভাগের 2 ভাগ মানে একটা ভগ্ন অংশ, মানে ভাঙ্গা অংশ। 3 ভাগের 1 ভাগ মানে এইটুকু একটা ভাঙ্গা অংশ। তাহলে এই যে ভাঙ্গা অংশ আমি কতটুকু নেব, এই অংশটুকুকে বলা হয়েছে ভগ্নাংশ। একটি বস্তু মানে এটি একটি বস্তুকে কয়েকটি সমান অংশে ভাগ করা হলে, কয়েকটি সমান মানে আমি 3টি অংশে ভাগ করছি, তার কতগুলো অংশ নেওয়া হলো? আমি কয়টি অংশ এখানে? 1 অংশ নেব না 2 অংশ নেব না 3 অংশই নেব? কতটুকু অংশ বা কতগুলো অংশ নেওয়া হলো তা প্রকাশ করার যে একটা মাধ্যম বা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হলো ভগ্নাংশ। তাহলে তা প্রকাশ করার জন্য একটা মাধ্যম হলো এরকম উপরে এবং নিচে সংখ্যা লেখাটাই হলো আমাদের মাধ্যম। তাহলে আমরা এই ভগ্নাংশগুলোকে আমরা 2 ভাবে লিখলাম, একটা হলো উপরে লিখলাম আর একটা নিচে লিখলাম। তাহলে আমরা দেখতে পেলাম এখানে ভগ্নাংশ লেখার জন্য মাঝখানে একটা দাগ দেওয়া হয়, উপরে কিছু নিচে কিছু লিখতে হয়। তাহলে এই যে দাগ, আর সেই দাগের উপরের অংশটাকে কি বলা হয়, এটা আমাদের একটা জানার বিষয় আছে। তাহলে কোনো একটা দাগের উপরে যে সংখ্যাটা থাকে সেটার একটা নাম আছে, সেটার নাম কি? আর নিচে যেটা থাকে সেটার নাম কি, সেটাকে আমরা জানি। দেখো এই উপরে যেটা থাকে, অর্থাৎ মনে করো উপরে আছে 1, নিচে আছে 3, তাহলে এই উপরে যে অংশটা থাকে তার একটা নাম হলো লব, আর নিচে যেটা থাকে এটার নাম হলো হর। এটাও কিন্তু একটা নাম। তাহলে লব কাকে বলে, হর কাকে বলে, সেই সংজ্ঞাটাও আমরা কিন্তু জেনে গেলাম অলরেডি। তারপর এটাকে লিখে দেওয়ার দরকার আছে, লিখেই লব। ভগ্নাংশের দাগের উপরের ভগ্নাংশের দাগ, এই যে একটা মাঝখানে দাগ, সেই দাগের উপরের সংখ্যাকে লব বলা হয়। আর হর হলো এটার উল্টাটা। তোমরা এগুলি নোট করে রাখবে একবারে। ভগ্নাংশের দাগের নিচের সংখ্যাকে হর বলা হয়। এগুলি কিন্তু তোমরা ক্লাস 3-তে ভালোভাবে শিখে আসছো, তারপর আমি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন এই ভগ্নাংশের আমরা বেশ কিছু প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে পারি। ভগ্নাংশটা আসলে কয় ধরনের? আমরা কিন্তু আজকে যা আলোচনা করছি আমাদের এখানে এই অধ্যায়ের নামই হলো সাধারণ ভগ্নাংশ। আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করছি। তাহলে এই ভগ্নাংশের প্রকারভেদগুলোকে আমরা একটু এখানে আলোচনা করি। ভগ্নাংশ মেইনলি 2 ধরনের। একটা হলো সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো দশমিক ভগ্নাংশ। তবে আমরা এখানে শুধুমাত্র সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। দশমিক ভগ্নাংশ নিয়ে এখন আমরা আলোচনা করব না। দশমিক ভগ্নাংশ নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস 4-এ আছে কি না জানি না, ক্লাস 4-এ
হ্যাঁ, ক্লাস 4-এ আমরা পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব দশমিক ভগ্নাংশ নিয়ে। যেমন এখন দেখো সাধারণ ভগ্নাংশ আছে অষ্টম অধ্যায়, নবম অধ্যায়ে হয়তো আমরা দশমিক ভগ্নাংশ পেতে পারি। নবম অধ্যায়ে দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা আছে, ঠিক আছে। ক্লাস 5-এ তো আসতেই, কিন্তু 4-এ আছে কিনা সেটাও আমি তোমাদেরকে কনফার্ম হয়ে বললাম। তাহলে আমরা ভগ্নাংশ যে দুই ধরনের, একটি সাধারণ ভগ্নাংশ আর একটি হলো দশমিক ভগ্নাংশ। এখন এই সাধারণ ভগ্নাংশ আবার 3 প্রকার। সেই 3 প্রকার কি কি সেটি তোমাদেরকে আমি একটু লিখে দেখাই। যেমন সাধারণ ভগ্নাংশের 1 নাম্বার হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ, 2-এ অপ্রকৃত ভগ্নাংশ, আর 3 নম্বরে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা 3টি ভগ্নাংশের 3 ধরনের ভগ্নাংশ সম্পর্কে আমরা জানলাম। এখানে ভগ্নাংশ মেনলি 3 ধরনের, 2 ধরনের, একটি হলো সাধারণ ভগ্নাংশ আর একটি দশমিক ভগ্নাংশ। আর এই সাধারণ ভগ্নাংশ নিয়ে যেহেতু আমরা এখন আলোচনা করব, এই জন্য সাধারণ ভগ্নাংশের প্রকারভেদ আবার 3টি, একটি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এখন আমরা এই 3 ধরনের ভগ্নাংশ কোনটা কাকে বলে সেই জিনিস সম্পর্কে আমরা একটু আলোচনায় চলে যাই। আবার এখন প্রকৃত ভগ্নাংশ কি, আমি আজ শুধুমাত্র তোমাদের এই ভগ্নাংশের মৌলিক আলোচনাগুলো করব, কারণ মৌলিক আলোচনাগুলো ভালোভাবে পারলে এই অধ্যায়ের যে কোনো ধরনের অঙ্ক তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। আর যদি এই মৌলিক আলোচনাগুলো যদি ভালোভাবে তোমাদের জানা না থাকে তাহলে কিন্তু তোমরা এই অধ্যায় সম্পর্কে একেবারেই খুবই কম বুঝবে। এই জন্য তোমাদেরকে আগে আমি ভগ্নাংশ কী সে সম্পর্কে আলোচনা করলাম। ভগ্নাংশের 2টি পার্ট, একটি হলো হর আর একটি হলো লব। আর হর কাকে বলে, লব কাকে বলে সেটিও দেখাই দেওয়া হলো। এবং একই সাথে দেখো ভগ্নাংশ যে 2 প্রকার, সাধারণত সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, এরপর প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এই 3টি পার্ট হলো সাধারণ ভগ্নাংশের 3টি পার্ট। ঠিক আছে, এগুলো আমি পরবর্তীতে আমি চলে যাই আবার এই সাধারণ ভগ্নাংশের যে 3টি প্রকার, সেই 3 প্রকারের প্রত্যেকটির সংজ্ঞাগুলো সম্পর্কে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো এখন আমরা দেখব প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। যে ভগ্নাংশের হর মানে নিচের অংশটা বড় আর উপরেরটা ছোট, হর বড় লব ছোট, অথবা বলতে পারি লব ছোট হর বড়, লবের তুলনায় হর বড়, এরূপ ভগ্নাংশকেই সাধারণত যেমন আমি একটু উদাহরণ দিই। মনে করো উপরে আছে যে কোনো একটি সংখ্যা, উপরে আছে মনে করি 7 আর নিচে আছে 10, তাই না? তাহলে এখানে নিচের সংখ্যাটা কি, হর, তাই না? এই নিচেরটাকে আমরা বলি কি, হর না? আর উপরেরটা লব, এই তো। তাহলে দেখো কোনটা বড়, এখানে আমাদের কি উপরেরটা বড়,
তাহলে এখানে কিন্তু উপরের 7টা উপরেরটা ছোট, তাই না? আর লব ছোট আর হরটা হলো বড়, তার মানে 7-এর তুলনায় 10 বড়। আর 7টা কি লব না, বা লব ইজ লেস দেন হর, এই তো। তাহলে এখানে কি আমরা বলতে পারি, সুতরাং 7/10 সমান সমান, মানে এটা একটা সমান সমান না, মানে একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ উপরে 7 নিচে 10, উপরে 3 নিচে, এরকম আমাদের অসংখ্য লিখতে পারি আমরা। এরকম অসংখ্য কী হতে পারে, 7 10, উপরে 1 নিচে 5, 2 নিচে 3, 4 নিচে 7 ইত্যাদি। এগুলি যা যা বলি, নিচেরটা বড় আর উপরেরটা ছোট, এরকম থাকলে সবগুলোই প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে প্রকৃত ভগ্নাংশ কী সে সম্পর্কে আমরা জেনে গেলাম। একইভাবে আমরা এখন লিখতে পারি অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু ঠিক এটার উল্টাটা, অর্থাৎ লবের মানটা বড় হবে আর হরের মানটা ছোট হবে। আমি এই এটাকে আমরা সংজ্ঞা আকারে লিখে দিই। দেখো, অপ্রকৃত ভগ্নাংশ এটা দেখে আমরা লিখতে পারি যে ভগ্নাংশের, এখানে ছিল আমরা লব দিছি ছোট আর এখন দেব বড়, লব বড় এবং হর ছোট, অর্থাৎ লব ইজ গ্রেটার দেন হর, এরূপ ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। যেমন আমি যদি লিখি, মনে করো উপরে লিখলাম 3 আর নিচে লিখলাম 2, তাহলে নিচের মানটা কি ছোট আর উপরেরটা এটা কি, উপরেরটা হলো লব আর নিচেরটা কি হর, তাই না? তাহলে এখানে কি হলো আমাদের, এখানে দেখো 3 বড় কার তুলনায়, 2-এর তুলনায়, বা এই 3টা কি ছিল লব বড় কার তুলনায়, 2টা ছিল হর মানে হরের তুলনায়। তাহলে আমরা বলতে পারি কি 3 নিচে 2, নিচে যেহেতু আমাদের ছোটটা, অতএব এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এরকম আমাদের অসংখ্য ভগ্নাংশ হতে পারে অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে। যেমন তোমার মনে করো উপরে আছে 5 নিচে 4, উপরে 7 নিচে 6, উপরে 12 নিচে হলো আমাদের 11, এরকম। অথবা নিচে আছে আমাদের 11 না হয়ে অন্য সংখ্যা, সবগুলি মনে করো যে এক এক করে কমাই দিছি, এই জন্য এরকম হলো কি না, সেরকম কোনো কিছু না। উপরে 12 আর নিচে আছে মনে করলাম আমাদের 7, সেটাও হতে পারে। তাহলে এগুলি সবই আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ কী, অপ্রকৃত ভগ্নাংশ কী, সে সম্পর্কে আমরা ধারণাটা মোটামুটি জেনে গেলাম। এবার আমরা আরেকটি বিষয় জানবো, সেটি হলো মিশ্র ভগ্নাংশ কাকে বলে, তাই না? মিশ্র ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। তাহলে আগে একটা পূর্ণ সংখ্যা লিখেই দিই সংখ্যাটি। একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ
যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। যেমন এরকম উদাহরণ আমরা দিতে পারি, এক সমস্ত মনে করলাম উপরে 2 নিচে 3, তাহলে এই একটা একটা পূর্ণ সংখ্যা, 2টা লব আর 3 হলো হর, তাহলে লব ছোট হর বড়, লব ছোট হর বড়, এগুলিকে বলা হয় কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ আর এটি একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই একটি পূর্ণ সংখ্যা আর একটি প্রকৃত ভগ্নাংশ, এই দুটি কিন্তু সংমিশ্রণ আকারে আছে, অর্থাৎ যুক্ত অবস্থায় আছে। তাহলে এটি একটি যেমন এটি একটি কি পূর্ণ সংখ্যা, আর এই মানটা যেমন দেখো এই অংশটুকু হলো পূর্ণ সংখ্যা একটা, আর এই অংশটা হলো কি প্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আর হলো প্রকৃত ভগ্নাংশ, দুইটাই যুক্ত অবস্থায় আছে। তাহলে এই অবস্থায় যদি থাকে তবে এটাকে বলা হয় কি মিশ্র ভগ্নাংশ। তাহলে এরকম আরও হতে পারে, যেমন 2 সমস্ত উপরে দিলাম 4 নিচে দিলাম 5, এটিও একটি আমাদের প্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ। তাহলে এগুলিও মিশ্র। এরকম অসংখ্য হতে পারে, যেমন হতে পারে 1 সমস্ত দিলাম, 2 সমস্ত দিলাম, 3 সমস্ত দিলাম, উপরে নিচে 7, উপরে যা খুশি তাই দিই আমরা। উপরে কত দেব 2 দিলাম, তাহলে 3 সমস্ত 7-এর 2, এটিও একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে সেগুলো আমরা মোটামুটি জেনে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের ভগ্নাংশের যে মৌলিক আলোচনা, সেই আলোচনাগুলোর মধ্যে আমাদের মেইনলি প্রকারভেদগুলো সম্পর্কে আমরা মোটামুটি অনেকটাই জানতে পেরেছি। এখন আমরা এখান থেকে আরও অনেকগুলো বিষয় আমরা জানবো, সেটা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমলব বিশিষ্ট এবং সমতুল ভগ্নাংশ কী, এই সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদের অবশ্যই জানতে হবে, কারণ এগুলো ভিত্তিতেই আমাদের এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো আমরা এগুলির ভিত্তিতেই সমাধান করব। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কী। যখন কোনো একটি ভগ্নাংশ থাকে এবং সেই ভগ্নাংশের সবগুলো হরই সমান, একটি ভগ্নাংশ না একাধিক ভগ্নাংশ, অনেকগুলো ভগ্নাংশ আছে মনে করি, সেই সবগুলো ভগ্নাংশেরই হর যদি সমান থাকে তবে এটাকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর যদি সবগুলি ভগ্নাংশেরই লব সমান থাকে কিন্তু হর ভিন্ন ভিন্ন, তবে সেগুলিকে বলা হয় সমলব বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে একই জিনিসের একই সংজ্ঞা কিন্তু আমাদের। ঠিক আছে, তাহলে এখন আমরা আগে দেখি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে। যে সকল ভগ্নাংশের হরগুলো সমান তাদের সমহর ভগ্নাংশ সমহর ভগ্নাংশ বলা হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, উপরে আছে মনে করলাম 2 নিচে 3, ঠিক আছে, উপরে আছে আমাদের 1 নিচে 3, তাহলে এই যে দুইটি ভগ্নাংশ, তাহলে এই দুইটি ভগ্নাংশেরই দেখো লব ভিন্ন ভিন্ন, লবে আছে 2 1 আর হরে আছে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, হর দুইটা কিন্তু একই, তাহলে হর দুইটি কিন্তু একই। তাহলে এই যে এরকম যদি দুইটি ভগ্নাংশ বা আরও কতগুলো ভগ্নাংশ থাকতো, তাহলে এই সবগুলোই কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এই সবগুলোই কি, এগুলো সমহর ভগ্নাংশ। আরও এরকম হতে পারে অনেক,
যেমন তোমার কি হতে পারে আরও, যদি মনে করো উপরে আছে 1 নিচে 5, উপরে 2 নিচে 5, উপরে 3 নিচে 5, উপরে 4 নিচে 5, তাহলে এই যে সংখ্যাগুলো এগুলো সবগুলোই কি হরগুলো সব সমান না? তাহলে এগুলো সব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এগুলো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে সেটি আমরা কিন্তু জেনে গেলাম। ঠিক আছে, এখন আমরা আসি সমলব বিশিষ্ট ভগ্নাংশ, মানে ওই একই, শুধু লবগুলো সমান হবে কিন্তু হরগুলো অসমান হবে। এখানে যেমন লবগুলো অসমান আর হরগুলো সমান ছিল, আর ওইটা হবে তার উল্টাটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা সমলব ভগ্নাংশটাকে আমরা দেখি। সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলতে পারি অথবা সমলব ভগ্নাংশ শর্টকাটও বলতে পারি। আমি এখানে সমলব বিশিষ্টই লিখে দিই। যে সকল ভগ্নাংশের লবগুলো সমান তাদের সমলব ভগ্নাংশ অথবা সমলব বিশিষ্ট ভগ্নাংশ, ডিজাইনটা দাও। আমি এখানে বিশিষ্ট লিখছি, এখানে লিখলাম না, না হয় ওখানে যেতে এক জায়গায় লিখছি এখানে লিখেই দিই, উপরেরটা কিন্তু লিখে নেই। সমলব বিশিষ্ট বলা হয়। ঠিক আছে, যেমন এরকম আমরা অসংখ্য উদাহরণ নিতে পারি। লবগুলো সমান, আমরা উপরে যাই নেই, মনে করো উপরে নিলাম 3, নিচে 5, উপরে 3, নিচে 8, উপরে 3, নিচে 10, এগুলি সব কি, এই সবগুলোই আর দরকার নাই, এগুলো সমলব বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে, এরকম আরও অসংখ্য উদাহরণ আমরা লিখতে পারি। সেই উদাহরণগুলোর মধ্যে যেমন আমরা লিখি, মনে করো উপরে যদি থাকে 2, নিচে 8, উপরে 2, নিচে 7, উপরে 2, নিচে 9, উপরে 2, নিচে 17, এরকম যা যা আছে এগুলো সবগুলোই সমলব বিশিষ্ট ভগ্নাংশ। এখানে নিচে 8 না দিয়ে আমরা কাজ করি, কারণ এটাকে কাটাকাটি করে এটাকে আবার আমরা ভগ্নাংশটাকে আরও আমরা ছোটো করে নিয়ে আসতে পারি, অর্থাৎ ক্ষুদ্রতম আকারে নিয়ে আসতে পারি, লঘিষ্ঠ ভগ্নাংশে আমরা নিয়ে আসতে পারি। এই জন্য ওটা পরে আমরা শিখবো, কিন্তু তার আগে আমি এখানে এই 2 নিয়ে এখানে আমি মনে করো 5 দিয়ে দিলাম। তাহলে এই সংখ্যাগুলো সবগুলোই সমলব বিশিষ্ট ভগ্নাংশ। হরগুলো কিন্তু ভিন্ন কিন্তু লবগুলো সমান। ঠিক আছে, এবার আমরা আরেকটি সংজ্ঞা শিখি, সেটি হলো সমতুল ভগ্নাংশ। এখন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি বিষয় হলো সমতুল ভগ্নাংশ কাকে বলে। আমরা কিন্তু তোমাদের বইতে প্রথম পর্যায় থেকে আমরা সমতুল ভগ্নাংশ নিয়েই বিশেষ করে আলোচনা করব। এই জন্য আমাদের সমতুল ভগ্নাংশটা একটু ভালোভাবে আমরা শিখি, তারপরে আমাদের মৌলিক আলোচনা মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে আরেকটি বিষয় আমাদের এখন জানা দরকার, সেটা হলো সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে সমতুল ভগ্নাংশ কাকে বলে? যে সকল ভগ্নাংশ একই মান প্রকাশ করে। অনেক ভগ্নাংশ আছে দেখতে ভিন্ন ভিন্ন কিন্তু তার মান কিন্তু একই প্রকাশ করে, তাহলে এই ভগ্নাংশগুলোকে সাধারণত সমতুল ভগ্নাংশ বলে। আমি ওদের একটু উদাহরণ দিলে ক্লিয়ার হবে, তার আগে সংজ্ঞাটা লিখে দিই। যে সকল ভগ্নাংশ একই মান প্রকাশ করে
তাদেরকে সমতুল ভগ্নাংশ বলা হয়। যেমন আমি কতগুলো উদাহরণ দিই। দুই ভাগের এক ভাগ। আমি কোনো একটি পণ্যকে দুটি ভাগ করছি, সেই দুই ভাগের এক ভাগ যদি আমি নিই তাহলে আমার যা হবে, আরেকটা যদি দিই আমি 4 ভাগের 2 ভাগ, আরেকটি যদি দিই আমি 6 ভাগের 3 ভাগ, অথবা যদি দিই আমি 8 ভাগের 4 ভাগ, এই সবগুলোই সমতুল ভগ্নাংশ। এগুলো সব এখন বলবা কিভাবে হলো, সেই কথাটাকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। মনে করি 24টি আম আছে আমার কাছে। মনে করি আমার কাছে মোট আম আছে কয়টি? তাহলে মনে করি মোট আম আছে 24টি। ঠিক আছে? এখন এই 24টি আমকে আমি করব কি, 2 ভাগ করব। সেই 2 ভাগের 1 ভাগ আমি নিব। ঠিক আছে? তাহলে 24টি আমকে যদি 2 ভাগ করি তাহলে এক এক ভাগে কত পড়ে, এটা তো তোমরা ভালো করে জানো। অন্য জায়গায় ভাগ করে আমরা দেখাইতে পারি। 24কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে 24, 12 দুগুণে 24, তাই না? 12 দুগুণে 24, তাহলে এক এক ভাগে পড়বে কতটুকু করে? 12টা করে, তাই না? তাহলে এই 24টি আমকে আমি যদি 2 ভাগ করি তাহলে এক ভাগে পড়বে কত? এটার এই 24টি আম এর 2 ভাগের 1 ভাগ কত হবে? আমি যদি এটাকে 2 ভাগ করি তাহলে প্রতি ভাগে কয়টি করে পড়ে? 12টি আম, তাই না? আচ্ছা, এই 24টি আমকে আমি যদি 4 ভাগ করি, 24টি আমকে আমি যদি লিখি 24 ভাগ 4, তাহলে প্রতি ভাগে কয়টি করে পড়তেছে? 6টি করে, তাই না? কিন্তু আমি নিব কয়টি? আমার টার্গেট আমি 4 ভাগের 2 ভাগ নিব। তাহলে প্রতি ভাগে পরে কয়টি? 4টি ভাগ করি। আমি 24টা আমকে এখানে 6টি করে 4টি ভাগ করলাম। দেখো 24টি আম, তাই না? 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এই একটি ভাগ। 1 2 3 4 5 6, দুইটি ভাগ। 1 2 3 4 5 6, তিনটি ভাগ। 1 2 3 4 5 6, 4টি ভাগ। তাহলে মোট কয়টি ভাগ হলো এখানে? 4টি ভাগ। এই 4টি ভাগের মধ্যে আমরা কি করলাম? 24কে 4 দ্বারা ভাগ করলাম, তার মধ্যে থেকে আমি নিব 2 ভাগ। তাহলে আমি 2 ভাগ যদি নিই তাহলে 2 ভাগে মোট হইতেছে কয়টা? 6টা 6টা 12টা না? তাহলে আমরা লিখতে পারি এই 24টি আমের 4 ভাগের 2 ভাগ। তাহলে এখানে আমাদের কত হবে? 4 ভাগের 2 ভাগও কত হয়? 12টি হয়ে গেল না? আবার দেখো, এই 24টি আমকেই আমি যদি অন্যভাবে করি, কয় ভাগ করব? 6 ভাগ করি। তাহলে এই 24কে দেখো, আমি যদি 24কে 6 দিয়ে ভাগ দিই তাহলে প্রতি ভাগে থাকে কয়টি করে? 4টি করে, তাই না? তাহলে প্রতি ভাগে পড়বে কয়টি করে? 4টি করে। অর্থাৎ 1 2 3 4, এগুলো 1 ভাগ। 1 2 3 4 2 ভাগ। 1 2 3 4 2 ভাগ। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, তাহলে 1 2 3 4 5 6টি ভাগ করলাম, তাই না? তাহলে প্রতি ভাগে 4টি করে, কিন্তু আমি নিব কয় ভাগ বলছি? 6 ভাগের 3 ভাগ নিব। তাহলে আমি যদি 6 ভাগের মোট 3 ভাগ নিতে চাই, এখান থেকে এই অংশটুকু নিতে চাই, তাহলে এখানে কয়টা? 4 8 12, মোট 12টি হয় না? তাহলে এই যদি 6টি করে ভাগ করি 24টি আমকে, তাহলে প্রতি ভাগে আমার কয়টি করে পড়তেছে? এখানে প্রতি ভাগে পড়ছে 4টি করে। তার 3 ভাগে কত হবে? 3 4 12টি। তাহলে এখানেও আমাদের দেখা গেল এই 6 ভাগের
3 ভাগ সমান সমান 6 ভাগের 3 ভাগ সমান সমান আমাদের কয়টি আসতেছে? সেই 12টি। আবার এই 24টা আমাকে যদি আমি 8 ভাগ করি তাহলে প্রতি ভাগে কয়টি আসবে? দেখো, এই 24কে যদি আমি 8 দিয়ে ভাগ দিই তাহলে প্রতি ভাগে আসে 3টি করে। আর সেই 3টি করে প্রতি ভাগে কিন্তু আমি নিব কয়টি? 4 ভাগ। তাহলে 3 4 12টি আসবে না? তাহলে এখানে দেখো 4 নিচে 8 সমান সমান 12টি। অর্থাৎ আমাদের মোট সংখ্যা দেখো 2 ভাগের 1 ভাগ হলেও এই 24টি আমের 2 ভাগের 1 ভাগও হয় 12টি, 24টি আমের 4 ভাগের 2 ভাগও হয় 12টি, এই 24টি আমের 6 ভাগের 3 ভাগও হয় 12টি, 24টি আমের 8 ভাগের 4 ভাগও হয় 12টি। অর্থাৎ আমাদের সংখ্যা একই বোঝায়, তাই না? তাহলে যেখানে যে সকল ভগ্নাংশ একই মান প্রকাশ করে, ভগ্নাংশগুলো কিন্তু মান কিন্তু আমাদের একই প্রকাশ করতেছে, অর্থাৎ 12টি, তাদেরকে সমতল ভগ্নাংশ বলা হয়। এই জন্য আমি বলছি 2 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 6 ভাগের 3 ভাগ, 8 ভাগের 4 ভাগ, এগুলো সবই সমতল ভগ্নাংশ। কিন্তু আমি সমতল ভগ্নাংশ নিয়ে এর পরবর্তীতে তোমাদের যখন অঙ্ক করাবো তখন আরও ডিটেইল আরও অনেক কিছুই করাবো, তখন তোমরা আরও বেশি ভালো করে বুঝতে পারবে। আজ আমি শুধুমাত্র মৌলিক আলোচনাগুলো তোমাদের সাথে করে গেলাম। আজ এই পর্যন্তই আলোচনা করলাম তোমাদের। এখানে আমি কী কী শেখালাম এই পর্যন্ত, ভগ্নাংশ কী, ভগ্নাংশ প্রধানত 2 ধরনের। ভগ্নাংশের 2টি পার্ট, একটি হলো নিচে হর, উপরেরটা লব, সেগুলি সংজ্ঞা বোঝালাম। এবার ভগ্নাংশের 2টি পার্ট, একটি হলো সাধারণ ভগ্নাংশ, আরেকটি দশমিক ভগ্নাংশ। আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে কোনো আলোচনায় যাইনি, শুধু সাধারণ ভগ্নাংশের মধ্যে 3টি পার্ট আছে। একটি কি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, সেই 3টি পার্ট নিয়েও আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা সেই ভগ্নাংশগুলোর মধ্যেই সমহর বিশিষ্ট ভগ্নাংশ কী, সমলব বিশিষ্ট ভগ্নাংশ কী এবং সমতুল ভগ্নাংশ কী সে সম্পর্কেও আমরা মোটামুটি আলোচনা করলাম। আজ তোমাদের এই মৌলিক আলোচনাগুলোই করলাম শুধুমাত্র। এগুলো নিয়েই আমরা এই ভগ্নাংশের মধ্যে কোনটি বড়, একাধিক ভগ্নাংশ যেখানে 5 ভাগের 3 ভাগ, 8 ভাগের 3 ভাগ, 10 ভাগের 3 ভাগ, এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড় কোনটি ছোট, আবার এইগুলোর মধ্যে কোনটি বড় কোনটি ছোট, এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড় কোনটি ছোট, এই ছোট বড় ভগ্নাংশ আমরা জানবো আগামী ক্লাসে। আলোচনা আমরা সমতল ভগ্নাংশ সম্পর্কে, তারপরে এই ভগ্নাংশের ছোট বড় নিয়ে, তারপর ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছু আমরা আস্তে আস্তে শিখবো এই চ্যাপ্টারে। কিন্তু আজকে আমি ভগ্নাংশের যে মৌলিক আলোচনাগুলো সেগুলি তোমাদের সাথে করলাম। তা আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।